এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যের লেখা বিয়ে বাড়ির বিভীষিকার দ্বিতীয় পর্ব, ভুতুরে ছবির আত্মা। গল্পটার প্রথম পার্ট পিন্ড কমেন্টসে দেওয়া থাকলো, যারা এখনো শোনোনি চটপট শুনে নাও। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়, ময়ূকের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, কবিতার ভূমিকায় মধুরা, হরিতের ভূমিকায় আমি প্রত্যয়, চয়নের ভূমিকায় আদিত্য, বিনোদ আর অন্য একটি চরিত্রে রয়েছে সুমিতেন্দ্র। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে আমাদের মেম্বার্সরা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তাহলে দেরি না করে শুরু হচ্ছে দেবশ্রী ভট্টাচার্যর লেখা বিয়ের রাতের বিভীষিকার দ্বিতীয় পর্ব, ভুতুরে ছবির আত্মা। আসতে পারি হরিত? হরিত একটু আগে ফিরেছে কলেজ থেকে। ময়ূক এখনো আসেনি। আজ সারাদিন এই সময়টার জন্য অপেক্ষা করছিল কবিতা। যে করেই হোক পুরো ব্যাপারটা জানতেই হবে তাকে। হ্যাঁ হ্যাঁ বৌদি, এসো না। দরজা খুলে বেশ হাসি মুখেই ঘরে ঢুকেছিল কবিতা, কিন্তু ঘরে ঢুকতেই মনে হলো যেন হিমালয়ের চূড়োয় এসে গেছে। এসি কি মিনিমাম টেম্পারেচারে করে রেখেছে নাকি হরিত? বিরক্তিতে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল। উফ, কি শীত! দুপা পিছিয়ে ঘরের বাইরে চলে গেল কবিতা। তারপরেই চোখ গেল হরিতের বিছানার পিছনে টাঙানো সেই বিশাল ছবিটার দিকে। কবিতার কাণ্ড দেখে হরিত খানিকটা ভ্যাবা চাকাই খেয়ে গেছে। কি হলো বৌদি, শীত করছে কেন তোমার? এসি তো চলছে না। কথাটা বলেই বোধহয় মনে পড়ল ছবিটার কথা। ও, তোমার তো আবার এই ছবি দেখলেই ঠান্ডা লাগে। এ জানে বাবা, আমি তো এতদিন ধরে টাঙিয়ে রাখলাম, আমার তো একটু ঠান্ডা লাগলো না। তোমার কথা শুনেই তো ছবিটা লাগালাম ঘরে। কবিতা আরো বিরক্ত হয়ে উঠল। সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আবার ঘিরে ধরেছে তাকে। একটু বাইরের হলে এসো তো। এইটুকু কথা বলেই চলে গেল কবিতা। বাইরে গিয়েই হাঁপাতে লাগলো। সত্যি এই ছবিটায় কিছু একটা আছে। আজ যেন বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে করছে ওই ছবিটায় কিছু একটা আছে। কি হয়েছে বৌদি, আমায় কিছু বলবে? হরিত কান চুলকোতে চুলকোতে বেরিয়ে এলো ঘর থেকে। তুমি কে? কবিতা একটু অদ্ভুতভাবে তাকালো হরিতের দিকে। মানে? তুমি কে? মানেটা কি? আমি হরিত, তোমার বরের ভাই, তোমার একমাত্র দেওর। তুমি বিনোদকে চিনতে? তুমি কি করে জানলে ও আমাকে কবুতর বলে ডাকতো? কি? হরিত ভীষণ ঘাবড়ে যায়। বৌদি কিসব বলে তাকে আর চার্জ করছে কিছুই বুঝতে পারছে না সে। কি বলছো বৌদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হরিতের এই ভালো মানুষের মুখ যেন আর সহ্য হচ্ছে না কবিতার। এবার বেশ চিৎকার করেই বলে উঠল সে। কি ব্যাপার বলো তো হরিত? বিনোদের ব্যাপারে তুমি কোথা থেকে জেনেছো? ময়ূখের থেকে ব্যাপারটা জেনে তুমি বোধহয় ওর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলে, তাই তো? তুমি এই ছবিটা পাঠিয়েছিলে আমার বিয়ের দিন আমাকে মেন্টালি ডিস্টার্ব করবে বলে। কি চাই বলো তো তোমার? হরিত এর আগে কবিতার এরকম রূপ কখনো দেখেনি। বেশ খানিকটা ভয় পেয়ে পিছিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তুমি কি বলছো বৌদি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কে বিনোদ? আমি তো কোনো বিনোদকেই চিনি না। তাই নাকি? চেনো না? তাহলে তুমি কাল আমাকে ওইভাবে বিনোদের মতো করে ডেকে ভয় দেখালে কেন? হ্যাঁ, ওরকম ভাবে আমার ঘরটা নোংরা করলে কেন? ওয়াই? আমি কাল কখন তোমার ঘরে এলাম? আমি তো কলেজ থেকে ফিরেই আবার টিউশনে চলে গেছিলাম। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। কবিতা ভীষণ অবাক হয়ে গেল। হরিতের গলার স্বরটা এমনই
যে ওকে বিশ্বাস না করে উপায় নেই। আর সত্যিই তো, হরিত তো কলেজ থেকে ফিরেই টিউশনে বেরিয়ে যায়। তাহলে কাল বিকেলে কি হয়েছিল? হঠাৎ হরিতের ঘরের দরজাটা একটা ঝোড়ো হাওয়ায় খুলে গেল। হরিত সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে কি হলো? দরজাটা খুলে গেল কি করে? হরিত চলে গেল দরজা বন্ধ করতে। কবিতা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। কবু, হে কবু। আবার সেই ডাক। কবিতা চমকে তাকালো। হরিত কেমন যেন জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ওর পিছনে ওর ঘরের দরজাটা হাট করে খোলা। ঘরটা যেন একটা তীব্র নীল আলোয় ভরে গেছে। আর একটা যেন তীব্র কনকনে হাওয়া আসছে হরিতের ঘরটা থেকে। কবিতার আবার গলা শুকিয়ে গেল। কে তুমি? কে আমি? চেনো না তুমি আমায়? ভুলে গেছো কবু? কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? কেন গো? এলে কি হবে? আমি বুঝি ওই গ্লেজিয়ারটার পাশেই পড়ে থাকবো একা একা? তুমি যাবে না আমার সাথে? না! চিৎকার করে উঠল কবিতা। হরিতের ঘর থেকে শনশন করে হাওয়া আসছে। আর কিছুক্ষণ ওই রকম হাওয়া আসতে থাকলে আবার জমে যাবে কবিতা। এটাই বোধহয় শেষ সুযোগ। কবিতা প্রাণপণ শক্তি নিয়ে উঠে দাঁড়ালো। হরিত ক্রমশ এগিয়ে আসছে কবিতার দিকে। কবিতা দৌড় মারল নিজের ঘরের দিকে, কিন্তু সেই ঠান্ডা হাওয়া তাড়া করল তাকে। কবিতা হুমড়ি খেয়ে পড়ে গেল নিজের ঘরে পৌঁছানোর আগেই। ওদিকে হরিত ক্রমশ এগিয়ে আসছে। ঠোঁটের কোণায় একটা চেরা হাসি লেগে আছে। ও মাই কবুতর। তুমি আসবে না, আসবে না, তুমি চলে যাও, চলে যাও। দু পা পিছিয়ে গেল হরিত। আবার মাথাটা নিচু করে প্রায় বুক অবধি নামিয়ে নিল। চলে যাব, চলে তো যাবই, চলেই তো গেছিলাম, কিন্তু আবার ফিরে আসতে হলো জানো? কেন? কেন ফিরে এলে? কেন ফিরে এলে তুমি? তুমি এখানে এত সুখে থাকবে, আর আমি ওই হিমবাহুটার পাশে ঠান্ডায় কাঁপতে থাকবো। এটা কি করে হয় কবু? চলো আমরা একসাথে ঠান্ডায় জমে যাই। শনশন করে হাওয়া বইতে লাগলো। কবিতা আবার জমে যাচ্ছে। আর একটু গেলেই কবিতার ঘর, কিন্তু এইটুকু যে আর পৌঁছানো সম্ভব হচ্ছে না। কবিতা প্রায় মাটিতে হেঁচড়ে হেঁচড়ে ঘরের দিকে যেতে লাগলো। হাওয়াটা যেন তাকে ক্রমশ পিছনে টানছে। তারপর হাওয়াটা যেন কবিতাকে ডিঙিয়ে গিয়ে ঢুকে গেল ঘরে। আর ঘরে ঢুকেই আবার আগের দিনের মতো লণ্ডভণ্ড করে দিল সবকিছু। একটু একটু করে সাজানো ঘরটা এক নিমেষে তছনছ হয়ে গেল। কবিতা প্রায় হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকে বন্ধ করে দিল ঘরটা। হরি তার ঘরে ঢুকলো না, তবে সেই কনকনে ঠান্ডা হাওয়াটা ক্রমশ ঘরের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বিছানার চাদরটা উড়ে হলঘরে এসে পড়ে মাটিতে গড়াচ্ছে। সেটাকে গায়ে মাথায় মুড়ি দিয়ে ঘরের কোণার মধ্যে সেঁধিয়ে গেল কবিতা।
রাত হয়েছে, ঘরের আলো জ্বালানো হয়নি। অন্ধকার ঘরে হাতড়ে হাতড়ে আলোর সুইচ টিপল ময়ূক। ঘরটার আবার আগের দিনের মতো অবস্থা। কবিতা বাইরে কোথাও নেই। ঘরেও প্রথমটায় কোথাও দেখতে পেল না ময়ূক। তারপর একটু পরে চিৎকার করে ডাকল, কবিতা, কবিতা! তাও কোথাও কোনো সাড়া নেই। আবার একটু জোরে ডাকল, কবিতা! হঠাৎ মনে হলো যেন একটা চাপা গোঙানির আওয়াজ। এতক্ষণে ময়ূক দেখতে পেল কবিতাকে ঘরে নয়, বাইরের হলঘরের এক কোণায় বিছানার চাদরটা দিয়ে প্রায় আপাদমস্তক মুড়ি দিয়ে বসে আছে কবিতা। কবিতা, কি হলো তোমার? কোনো উত্তর নেই। চাদরটা গায়ে আরো জড়িয়ে একেবারে দেওয়ালের সাথে সেঁটে গিয়ে বসল সে। ময়ূক প্রায় জোর করে চাদরটা সরালো। ঘামে শরীরটা ভিজে গেছে, কিন্তু অদ্ভুতভাবে কবিতা বিড়বিড় করে বলছে, শীত করছে, খুব খুব শীত করছে, ঠান্ডা, খুব খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আমি আর বাঁচবো না। কবিতা, প্লিজ, কোথায় শীত? একবার নিজের দিকে তাকাও, ঘামে ভিজে পুরো শেষ হয়ে যাচ্ছ। খুব 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 শীত করছে। আবার ময়ূকের হাত থেকে চাদরটা টেনে নিয়ে গায়ে দিল কবিতা। ভীষণ অসহায় লাগলো ময়ূকের। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। বিনোদের কথা সব জানে ময়ূক। বিনোদের মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল কবিতা। ময়ূক তার পাশে এসে দাঁড়িয়েছিল। কিছু কি ভুল হয়ে গেল? সেদিন বিয়ের রিসেপশনে ওই ছবিটা দেখার পর থেকে বোধহয় বিনোদের কথা আবার মনে পড়ছে। ময়ূক এই ব্যাপারে তার এক বন্ধুর সাথে কথাও বলেছে। কবিতাকে মনে হয় কাউন্সেলিং করাতে হবে। আরে তোর বউকে ডাক্তার দেখা, ওর মাথার ব্যামো হয়েছে। আমি কি ওকে বলেছি? কিচ্ছু বলিনি। তোর বউ আমার ঘরে এসে আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে যাতা বলেছে। আরে সব বিনোদ টিনোদ কে? আমি কিচ্ছু জানি না। তুই এরকম বিহেভ করছিস কেন? আমি কি তোকে ব্লেম করেছি নাকি? আমি তো শুধু কিছু কথা জিজ্ঞেস করছি। সেদিন রাতেই ময়ূক আর হরিতের মধ্যে বেশ একচোট ঝগড়া হয়ে গেল। কবিতা হুঁশে আসার পর সবটা বলল ময়ূককে। এরকম যে কিছু একটা দেখে কবিতা ভয় পাচ্ছে সেটা আগে আন্দাজ করেছিল ময়ূক, কিন্তু তাই বলে ব্যাপারটা যে হরিতকে ঘিরে দানা বাঁধছে সেটা সে ভাবতে পারেনি। হরিতের সাথে সোজাসুজি এই ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিল ময়ূক, কিন্তু হরিতের আজ মেজাজ সেই বিকেলের পর থেকেই বিগড়েছিল। বৌদির কথা সে কিছুই বুঝতে পারেনি, বরং বেশি খারাপ লেগেছিল। রাগের চোটে টিফিন না করেই টিউশনে চলে গিয়েছিল। বাড়ি ফিরে আবার রাতে যখন দাদার কাছেও এক কথা শুনতে হলো, তখনই মাথাটা বিগড়ে গেল। বিহেভ? আমি বাজে বিহেভ করেছি, আর তোর বউ যেটা করলো আমার সাথে সেটা কি বলে? আর তুই যেটা করছিস সেটাকে কি বলে? যা বলবি আস্তে বল, মা শুনতে পাবে। আস্তে কেন বলবো? জোরেই বলবো। তোর বউ পাগল, ওকে পাগলের ডাক্তার দেখা। আর দাঁড়িয়ে থাকতে পারল না ময়ূক। ঠাস করে একটা চড় মেরে দিল ভাইয়ের গালে। কবিতা নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরটা আরও একবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। হাত থেকে লাফিং বুদ্ধটা ছিটকে পড়ে গেল। আর বোধহয় গোছানো হলো না কিছু। সব কিছু যেন আবার নষ্ট হয়ে গেল। আমি চলে যাচ্ছি, মেসে থাকবো বন্ধুদের সঙ্গে। থাক তোর পাগল বউয়ের সাথে। তমাস করে দরজা বন্ধ হওয়ার একটা আওয়াজ শোনা গেল। কবিতার মনে হলো তার বুকের মধ্যে কে যেন একটা হাতুড়ি মারছে। বেশ কিছুক্ষণ পরে ঘরে এলো ময়ূক। ঘরটা তখনও সেই একইভাবে পড়ে আছে, একই রকম বিশ্রী অবস্থা। বিছানার উপরে বসে আছে কবিতা, চোখ দুটো ওপরে কড়ি কাঠের দিকে। একটা কথা বলবো? বলো।
বলছি আমাদের মনে হয় পাগলের ডাক্তার দেখাতে হবে, তাই তো? ময়ূখ বলতে গিয়ে একটু থমকে গেল। আরে না না, পাগল কেন হবে? ওটা একটা ট্রমার ব্যাপার। তুমি চিন্তা করো না, ওই ছবিটা আমি খুলে ফেলবো, ওটা ফেলে দেবো আমি। ওটাকে আর বাড়িতেই আমি আর রাখবো না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে আগের মতো। তবে একবার আমার মনে হয় কাউন্সেলিং করানো দরকার। কবিতা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস বের হলো। 1 বছর আগে চারিদিকে শুধু বরফ আর বরফ, শনশন করে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, চারিদিকে ঘন কুয়াশা। দূরে কতগুলো সাদা সাদা মূর্তি দেখা যাচ্ছে, প্রায় কোমর অবধি ডুবে আছে বরফে। একটা তীব্র হুইসেলের আওয়াজ শোনা গেল। বাঁ দিকের কোণার সাদা মূর্তিটার মধ্যে বোধহয় এতক্ষণে প্রাণ এলো। কোমরে চাপ দিয়ে আস্তে আস্তে একটা পা তুলে সামনে এনে রাখতেই আবার পুরোটা ঢুকে গেল ভেতরে। পেছনের পাটা টেনে সামনে আনতে আনতে আবার অর্ধেকটা বরফের ভেতরে। এভাবেই কোনো মতে এগোতে এগোতে সামনের সাদা তাঁবুর দিকে পৌঁছল সে। একটা সাদা তাঁবু সাদা বরফের সাথে মিশে যেন হারিয়ে গিয়েছিল। সেই সাদা মূর্তিটা তাঁবুর সামনে আস্তে আস্তে এসে ডাকল, বিনোদ, হে বিনোদ। কোনো সাড়া এলো না। স্লিপিং ব্যাগের ভেতর আস্ত শরীরটা ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে আছে বিনোদ। বিনোদ, হে বিনোদ। আবার ডাকলো সে। ভয় লাগে। এখন প্রায় -40 ডিগ্রি চলছে। অক্সিজেনের মাত্রা একেবারে কম। এই পরিবেশে মানুষ বেঁচে থাকতে পারে না। শুধু বোধহয় এই মানুষের মতো দেখতে কয়েকটা জীব, যাদের নাম ভারতীয় সৈনিক, তারাই বেঁচে থাকে। একদল পাহারা দেয় আর একদল তাঁবুতে ঘুমিয়ে থাকে। ঘণ্টাখানেক বাদে আবার জায়গা বদল হয়। চয়ন এসেছে তার বদলে বিনোদকে পাঠানোর জন্য। বিনোদ, এই বিনোদ। বেশি জোরে ডাকতেও পারছে না। এত ঠান্ডায় একভাবে দাঁড়িয়ে থেকে থেকে গলা কেন সারা শরীর জমে গেছে। স্লিপিং ব্যাগটা একটু নড়ে চড়ে উঠল মনে হলো। আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এলো বিনোদ। বেশ হাসি হাসি মুখ। হয়ে গেল। কি ব্যাপার বলতো, তোর বেলা ঘড়িটা কি তাড়াতাড়ি চলে? আমার তো এখনো স্বপ্নটাই কমপ্লিট হলো না। কবু কি যেন একটা বলছিল, পুরোটা শোনাই হলো না। চয়ন হালকা হাসল। বিনোদ এতক্ষণ স্লিপিং ব্যাগের ভেতরে ছিল, তাই গড় গড় করে এতগুলো কথা বলতে পারল। চয়নের পক্ষে এক্ষুনি এত কথা বলা মুশকিল। যা, কি হবে তাহলে? তুই তুই বড় একটা ফোন করে নে। ট্রেনে থাপ্পড় মারবো হারামজাদা। সিয়াচেন থেকে ফোন করব। সালা মরে পড়ে থাকলে কেউ বাড়িতে খবর পাঠাবে না। ফ্লাস্কে কফি করা ছিল। সেই ফ্লাক্সটাও এতক্ষণ স্লিপিং ব্যাগের ভেতরেই ঢুকেছিল। গরম গরম কফি ঢেলে একটা কাপ চয়নের হাতে দিয়ে নিজে আরেকটা নিল। গরম ধোঁয়া ওঠা কফি এক নিমেষে এখানে কোল্ড কফি। আর 1 মিনিট রেখে দিলে হয়তো বরফই হয়ে যেত। চয়ন কফির মাগ হাতে স্লিপিং ব্যাগে ঢুকতে ঢুকতে বলল, বিয়ে করলি যখন, তখন এখানে ডিউটি নিলি কেন? একবার রিকোয়েস্ট করলেই তো পারতিস। সবে সবে বিয়ে করলি, কোথায় একটু হানিমুন টানিমুন করবি তা না, এখানে সিয়াচেনে মরতে এলি সালা। এক্ষুনি যদি একটা হিমবাহ এসে তোকে পিষে দিয়ে যায়, তাহলে তোর পরিবারটার কি হবে বলতো? আহ, কি মৃত্যু! ওপরে খোলা আকাশ আর নিচে সাদা বরফ, এর মাঝখানে শুয়ে আছি আমি। আর আর তোর বউয়ের কি হবে? আরে মরলে পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অনেক টাকা দেবে।
ও তাতে আমার বউয়ের মা বাবার দিব্যি চলে যাবে। স্লিপিং ব্যাগে ঢুকে কফিটা খেয়ে একটু স্বাভাবিক হয়েছে সে। বিনোদ একটু স্ট্রেচিং করে নিচ্ছে। এখন প্রায় ঘন্টাখানেক তাকে দাঁড়িয়ে থাকতে হবে বর্ডারের কাছে। শীতকালে এখানে এত বরফ যে বেশি সেনা রাখা সম্ভব হয় না। রাতে তাপমাত্রা -40-42 হয়ে যায়, কিন্তু বর্ডার একেবারে ফাঁকা রাখাও যায় না। ঠান্ডা আর বরফের সুযোগ নিয়ে ওপার থেকে চলে আসে। ঠান্ডার সময় এদিক ওদিক ঘাপটি মেরে থাকে, আর কমে গেলেই যে যার সমূর্তি ধরে। তাই শীতের সময়ও এরকম পাহাড় আর ব্যবস্থা। সাবধান বিনোদ, ওদিকে ওদিকে গ্লেসিয়ারটা আমার ঠিক ভালো লাগছে না। কেমন যেন মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে ওটা। আরে ধুর, আরে একটা গ্লেসিয়ার কি অমন বলে কয়ে ভেঙে পড়ে নাকি? তোকে বলেছে? হ্যাঁ রে, এই একা একা দাঁড়িয়ে থাকি তো এখানে, তাই ওই পাহাড়ের সাথে, বরফের সাথে, আকাশের সাথে তো কথা হয় আমার। সালা, বাবা, তোর তো আর্মি জয়েন না করে কবি হওয়া উচিত ছিল রে। ধর সালা, চুপ কর তো। সাবধানে রাখিস, ওই গ্লেসিয়ারটার অবস্থাটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলে যাচ্ছিল বিনোদ, তারপর হঠাৎ কি যেন মনে হলো, আরও একবার ফিরে এলো। আচ্ছা চয়ন, আমি যদি মরে যাই তাহলে আমার পরিবারটার কি হবে? অবাক হয়ে গেল চয়ন। একটু আগে সে তো নিজেই হাসতে হাসতে এই প্রশ্ন করেছিল। বিনোদও ব্যাপারটা মজার ছলে নিয়েছিল। তাহলে এরকম কথা কেন বলল সে? কেন? তুই তো বললি যে গভর্নমেন্ট নাকি অনেক টাকা দেবে তুই মরলে, তাহলে আর চিন্তা কি তোর? তোর বউ সেই টাকা নিয়ে আয়েসে কাটিয়ে দেবে বাকি জীবন। সেটাই তো ভয় হয় রে মাঝে মাঝে। আমার বউ আমার টাকা নিয়ে আয়েসে জীবন কাটাবে, আর আমার মা বাবা, তাদের কি হবে? বিয়ে করেছি বলে তো সব সম্পত্তি বউয়ের ওপরেই পড়বে। আমার বাবা মার কথা কি আর কেউ মনে রাখবে? চয়ন কেমন যেন ঘাবড়ে গেল। বিনোদ হঠাৎ এরকম কথা কেন বলছে? আরে কি সব বলছিস? যা তো, ডিউটিতে যা। সালা, ঠান্ডায় মাথাটা গেছে তোর একদম। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে যদি যদি কবু আবার একটা বিয়ে করতেই পারে, আমি আর ওকে কতটুকুই বা সময় দিতে পেরেছি। ও যদি সত্যি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা বাবার দায়িত্ব ওকে নিতেই হবে। আর সেটা যদি ও না নেয় তাহলে আমি ওকে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। চয়ন অবাক হয়ে যায়। এসব কি বলছে বিনোদ? সৈনিক মহলে একটা কথা খুব শোনা যায়, নিজেদের মৃত্যুর আওয়াজ শুনতে পায় জওয়ানরা। কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন অনুজ শেষ মিশনে যাওয়ার আগে নিজের এঙ্গেজমেন্ট রিং খুলে গিয়েছিলেন, যাতে তার মৃতদেহ থেকে আংটিটা খুলে নিতে না পারে শত্রুরা। আজ বিনোদও কেমন যেন অন্যরকম কথা বলছে। যেখানে তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সেখান থেকে একটু দূরেই হিমবাহটা। আজ সারাক্ষণ সেদিকেই তাকিয়ে দেখছিল চয়ন। একদম ভালো লাগছিল না। তার উপর বিনোদের এইরকম কথাবার্তা। চয়ন জোর করে মুখে একটা পাত্তা না দেওয়ার ভঙ্গি করে বলল, আচ্ছা বেশ, ছাড়িস না, ভূত হয়ে ঘাড়ে চেপে বসবি, কিন্তু এখন যা ডিউটিতে যা। বিনোদ এগিয়ে এলো চয়নের দিকে। একটা কাজ করবি আমার জন্য ভাই? কি হলো তোর? কি কাজ বল আমাকে। যদি আমি মরে আরে হাট, যাই, চুপ কর তুই। শোন না, যদি আমি মরে যাই 1 বছর অপেক্ষা করবি। তারপর যদি দেখিস কবু বিয়ে করেছে, আমি মরে যাওয়ার পর সব টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আমার মা বাবাকে পথের ভিখিরি করে রেখেছে, তাহলে তোকে একটা কাজ করতে হবে। চুপ কর তুই। একটা ছবি পাঠাবি ওর নতুন বাড়ির ঠিকানায়, পারলে ওর রিসেপশনের দিন। এই সিয়াচেনের ছবি, ওপরে নীল আকাশ আর নিচে বরফ, বড় একটা ছবি পাঠাবি, বড়, একদম ওয়াল টু ওয়াল।
বড় ছবি? কেন, তাতে কি হবে? ওই ছবির ভেতর দিয়েই ওর জীবনে ঢুকবো আমি, একেবারে সব শেষ করে দেব, ঠান্ডায় জমিয়ে দেব। আরে কি সব বলছিস তুই? এত কিছু ভাবতে হবে না তোকে, তুই শুধু কথা দে, যদি আমি মরে যাই আর ও যদি আমার টাকা হাতিয়ে আবার বিয়ে করে, তাহলে তুই 1 বছর পরে এই সিয়াচেনের ছবি পাঠাবি। ওদিকে হুইসেল বাজছে। ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে বিনোদের। বিনোদ এগিয়ে এসে কাঁধ ধরে ঝাঁকিয়ে দিল চয়নে। কিরে, কথা দে, পাঠাবি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাবো পাঠাবো পাঠাবো। হুইসেলটা বেজে উঠল আরও একবার, এবার আগের থেকেও জোরে। বিনোদ আর কোনো কথা না বলে বরফের ওপর পা ফেলতে ফেলতে চলে গেল। বেশ দুশ্চিন্তা হচ্ছে চয়নের। বিনোদের ওই ঠান্ডা গলাটা ভাবাচ্ছে। তবে এভাবে স্লিপিং ব্যাগের বাইরে এতক্ষণ থাকলে এর পরের বার আর ডিউটিতে যেতে পারবে না সে। তাই তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা নাকে লাগিয়ে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল চয়ন। কয়েকটা মিনিট বোধহয় গেছে, সবে একটা হালকা ঘুম এসেছিল চয়নের। হঠাৎ একটা তীব্র হুইসেল স্লিপিং ব্যাগ ভেদ করে কানে এসে লাগলো। এটা যেমন তেমন হুইসেলের আওয়াজ নয়, বিপদের সংকেত। চয়নের বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করলো। পাগুলো এখনো জমে আছে। কিছুক্ষণের নিশ্চিন্ত আরাম পেয়ে বোধহয় আরও নার্ভগুলো শিথিল হয়ে গিয়েছিল। তাই একবার উঠে দাঁড়াতে চেষ্টা করেই ছেলেটা পড়ে গেল। সেই অবস্থাতেই কোনো রকমে হ্যাচর প্যাচর করে এগিয়ে গেল তাঁবুর বাইরে। ওই বিশাল হিমবাহটা গড়িয়ে পড়েছে। ওটা গড়াতে গড়াতে বিনোদকে নিয়ে নিচের দিকে নেমে হারিয়ে গেছে। বিনোদের কোনো খোঁজ নেই। যে খবরটার ভয় পাচ্ছিল চয়ন, সেই খবরটাই ঘুরতে ঘুরতে চলে এলো তার কাছে। এই ঘটনার পরেও প্রায় 8-9 মাস কেটে গেছে। ছুটিতে নিজের বাড়ি পুরুলিয়া এসেছে চয়ন। হঠাৎ একদিন রাত্রে স্বপ্ন দেখল চয়ন। সে ঘুমিয়ে আছে স্লিপিং ব্যাগের ভিতর সাদা তাঁবুতে, আর বিনোদ তাকে ডাকছে। চয়ন, চয়ন। ঘুম ভেঙে বেরিয়ে এলো চয়ন। কবু আবার বিয়ে করেছে চয়ন। আমার মরার পর যে টাকাগুলো পেয়েছিল সব ও নিজের কাছে নিয়ে নিয়েছে। কাল সেই টাকা ভাঙিয়ে একটা লাল টুকটুকে বেনারসিও কিনেছে। একটু থামলো বিনোদ, তারপর আবার বলল, আমার মায়ের চোখের অপারেশনটা না করলেই নয়। বাবা কাল স্টেশনের ধারে চট বিছিয়ে বসেছিল, যদি কিছু সাহায্য পাওয়া যায়। বিনোদ আবার একটু থামল। সবাই খুব সুখে আছে চয়ন, শুধু আমি ঠান্ডায় জমে যাচ্ছি। তুই আমাকে কথা দিয়েছিলি, কিন্তু মনে আছে তো? চয়ন ঘাড় নাড়ল। ঘুমটা ভেঙে গেল চয়নের। তবু যেন মনে হচ্ছে সে ঘাড় নেড়ে সম্মতি জানাচ্ছে। বিনোদের শেষ কথাটা তাকে নাড়িয়ে দিল। সবাই সুখে আছে, সে তো নিজেও বেশ ভালোই আছে। ছুটি কাটাতে সে বাড়িতে এসেছে, নিজেদের লোকেদের সাথে মজা করে খেয়ে দিয়ে সময় কাটাচ্ছে। এই কমাসে
সেও তো কবিতা বা বিনোদের বাবা মার কোনো খবর নেয়নি। তারপর আরও একটা কথা ভেবেছিল, যেটা স্বপ্নে দেখল সেটা একটা ভয়ঙ্কর বাস্তবের মতো দেখালেও সেটা আসলে ঘটেছে। তো কবিতা সত্যি আবার বিয়ে করেছে। না লুক ময়ূক, আমার মনে হচ্ছে কবিতার ব্যাপারটা পুরো একটা লস্ট কেস হয়ে যাচ্ছে। কি বলছিস কি তুই? আমি যদি ওই ছবিটা সরিয়ে দিই বাড়ি থেকে তাহলে তো স্বাভাবিক হয়ে যেতে পারে, তাই না? আমার মনে হচ্ছে সেটা আর পসিবল নয়, ছবিটা ওর মাথার মধ্যে একেবারে ঢুকে গেছে, লাইক সাবকনশিয়াস। আগে শুধু ও হারিতের মধ্যে বিনোদকে দেখতো, এখন তো যাকে তাকে বিনোদ বলে সন্দেহ করছে। কাল কাউন্সেলিংয়ের সময় আমার কলার চেপে ধরেছিল। ও কিন্তু ভীষণ ভায়োলেন্ট হয়ে উঠছে। সেটা আমিও জানি, আমাকেও কাল থাপ্পড় মেরেছিল। ও যেন ক্রমশ বদলে যাচ্ছে, কিন্তু তাই বলে আর কি সত্যি কোনো উপায় নেই? ঘাড় নাড়ল ময়ূকের বন্ধু সাইকিয়াট্রিস্ট। ওদিকে গলির মোড় থেকে একটা অ্যাম্বুলেন্সের তীব্র চিৎকার শোনা যাচ্ছে। ওরা কবিতাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু কবিতা কোথায়? সারা বাড়িতে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টোর রুমের এক কোণায় ফেলে রাখা হয়েছিল ছবিটাকে। কবিতা কি করে যেন টের পেয়ে সেখানে এসে হাজির হয়ে গেছে। প্রথম এই ছবিটা থেকেও পালাতে চাইতো, কিন্তু এখন খুঁজে খুঁজে এসে হাজির হয়ে যায় ছবিটার সামনে। নীলচে আকাশ আর তার নিচে সাদা বরফ, কিন্তু ওই বরফের মধ্যে একটা মৃতদেহকে পড়ে থাকতে দেখে কবিতা। তোর রুমে অজস্র ভাঙাচোরা জিনিসের মাঝখানে উঁকড়ে বসে আছে কবিতা, আর কি যেন বিড়বিড় করে বলছে, কেউ শুনতে পাচ্ছে না। অ্যাম্বুলেন্সের আওয়াজটা যত কাছে আসছে তত যেন একটা হাসির আওয়াজ ভেসে আসছে ওই ছবিটা থেকে। কবু মাই কবুতর